নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির ২৬ পর্ব শুনতে চলেছেন। দেশের বাড়িতে আর এক চেহারা ছিল ভাবিনীর। সারাদিন গাধার মতো খাটুনি, সারা রাত মোষের মতো ঘুম, সাত চড়ে মুখে রা নেই। মামা শ্বশুর বাড়ির তামন্ত প্রাণীকে জমের মতো ভয়। কলকাতার বাসায় আসার আগে এতখানি বয়স পর্যন্ত নিতাইয়ের সঙ্গে কটা কথা বলেছে তার বউ বোধ করেই হাতে গুনে বলতে পারে নিতাই। শুধু সেই অনেক দিন আগে যখন একবার বাসায় উঠে আসার কথা উঠেছিল, তখনই যা বউয়ের একটু স্পষ্ট গলা শুনতে পেয়েছিল নিতাই। বউ বলেছিল, গলায় দড়ি আমার, লোকলজ্জা ভাসিয়ে গালে মুখে চুনকালি মেখে বাসায় যাব তোমার সঙ্গে। আশেপাশে কোনোখান থেকে যে আড়ি পাতার লীলা চলছে এ জ্ঞান টনটনে থাকার দরুনই বোধহয় বউয়ের এই উচ্চকণ্ঠ। শুনে নিতাইয়ের চুন মুখ আরও চুন হয়ে গিয়েছিল। পরদিন মামি বলেছিল, কিরে নিতাই, পরিবারকে বাসায় নিয়ে যাবি নাকি, তোর ওই পেরানের বন্ধুটার মতন? নিতাই উড়িয়ে দিয়ে বলেছিল, কি যে বলো, খেপেছ? মামি বলেছিল, দেখো বাপু, ভবিষ্যতে আমায় দুশো না। বৌমাকে আমি বলেছিলাম, মনের বাসনা চেপে এখানে পড়ে থাকার দরকার নেই, যাবে তো যাও। তা আবাগিরি বেটি বলে কি, তোমাদের পা আঁকড়ে পড়ে থাকবো, দেখি আমায় কে নিয়ে যেতে পারে তোমাদের আশ্রয় থেকে। মামির কণ্ঠে পরিতৃপ্তির সুর ঝরে পড়েছিল, আর নিতাই তার ধর্মপত্নীর ধর্মজ্ঞানের পরিচয়ে পরিতৃপ্ত হয়েই কলকাতায় এসে নবকুমারের সংসারে ভর্তি হয়েছিল। কিন্তু সে তো সেই গোড়ার দিকের কথা। তারপর তো কত জল গড়ালো, কত জল ঘোলালো, নিতাইয়ের দশা ঘটল, এবং অবশেষে বন্ধু পত্নীর নির্দেশে অথবা আদেশে আবার সেই পুরনো প্রস্তাব নিয়ে দেশে গেল। ভেবেছিল বেশ একটু লড়তে হবে, কিন্তু আশ্চর্যের বিষয়, এবারে বিনা যুদ্ধেই রাজ্য দখল হয়ে গেল। ঈশ্বর জানেন কে কোথায় কি কলকাঠি নেড়েছিল। তবে নিতাইয়ের বলার আগেই মামি বললেন, কতকাল আর মেছের ভাত খাবি, বৌমাকে এবার নিয়ে যা। মামাও তাই বললেন, এবং দেখা গেল বউ বিনা বাক্যে সুর সুর করে নিতাইয়ের পদাঙ্ক অনুসরণ করল। তার গালে যে চুনকালি পড়েছে এমন মনে হলো না ভাবগতিক দেখে। তাহলে ব্যাপারটা এই, নিতাইয়ের চরিত্রচ্যুতির খবর দেশ পর্যন্ত পৌঁছেছিল, কারণ নিন্দে আর মন্দ খবরের পাখা থাকে, আর সে পাখা অনেক অশ্বশক্তি সম্বলিত। শুনে অবধি বউ ধরাশয্যা নিয়েছিল, আর অভিভাবকরা চিন্তান্বিত হয়ে স্থির করেছিলেন ঘাঁটি আগলাতে সেনাপতি পাঠানো প্রয়োজন। আর ইতিমধ্যে তো গ্রামের বেশ কয়েকটা বউই গ্রাম ছেড়েছে। মামির নিজের বাপের বাড়ির গ্রাম থেকেই 4-4টে বউ জামালপুরে চলে গেছে। এখানের একটা গেছে কাঁচরাপাড়ায়, একটা সাহেবগঞ্জে। রেলের চাকরি হয়েই ছোড়াগুলো সাপের 5 পা দেখছে। লজ্জা শরমের মাথা খেয়ে বউ নিয়ে বাসায় যাচ্ছে। অতএব নিতাইয়ের বউ যদি কলকাতায় যাই, জাতিপাত হবে না,
তাছাড়া নেহাত অগঙ্গার দেশও নয় যখন, বরং কালীঘাটের কালী মাতা বিদ্যমান। জমি আপনি প্রস্তুত হয়ে গিয়েছিল, তবে নিতাই এত জানত না। নিতাই এক কথায় মত পেয়ে অবাক হয়েছিল, কিন্তু সে আর কতটুকু। এখন নিতাইকে মুহূর্তে মুহূর্তে অবাক করছে ভাবিনী। সে যেন আর এক মূর্তি পরিগ্রহ করেছে। নিতাই কি স্বপ্নেও ভেবেছিল ভাবিনীর এত মুখ আছে? কিন্তু ভাবিনীকেও দোষ দেওয়া যায় না। প্রথম কথা, সে এসেছে ঘাঁটি রক্ষা করতে, বরকে শায়েস্তা করার ব্রত নিয়ে। দ্বিতীয় কথা, এই এতদিনের বিবাহিত জীবনে মুখকে অবিরত চুপ করিয়েই রেখে এসেছে ভাবিনী। তা সে ভয়েই হোক আর সুখ্যাতি কিনতেই হোক, সেই রাখার একটা প্রতিক্রিয়া তো দেখা দেবেই। তৃতীয় কথা হচ্ছে, এখন আর সে মুখকে চুপ করিয়ে রাখার কোনো প্রয়োজনও নেই। অতএব এই দীর্ঘকালের রুদ্ধ জল বাঁধ ভেঙে প্রবল কল্লোলে নিজেকে বিস্তার করতে শুরু করেছে। উঠতে বসতে নিতাই বাক্যবাণে জর্জর, অথচ উল্টে চড়ে উঠবার মুখ তার নেই। কোথায় যেন হার হয়েছে তার, বোঝা যায় না হারটা কোথায়, অথচ কি এক লজ্জা মাথা তুলতে দেয় না। আবার সব থেকে মর্মান্তিকেই, যেখানে নিতাইয়ের পূজার বেদী হৃদয়ের নৈবেদ্য, ঠিক সেইখানেই যেন ভাবিনীর যত আক্রোশ। সত্যবতীর নামে জ্বলে ওঠে সে, অথচ কেন এই অগ্নিদাহ? হৃদয়ঙ্গম হয় না নিতাইয়ের? মানুষ জাতটা কি এতই অকৃতজ্ঞ? নিতাই ভাবে, কার দয়ায় বাসায় আসতে পেলি তুই? কে তোর জন্যে সংসার গুছিয়ে রেখেছিল? কে তোর স্বামীকে বিপদ থেকে সুপথে আনলো? এত স্বাধীনতা, এত বাবুয়ানা থাকতো কোথায় তোর যদি সত্যবতী না সুপারিশ করত? ধান সেদ্ধ করতে করতে, খার কাস্তে কাস্তে আর ঢেকিতে পাড় দিতে দিতেই তো জীবন কাটছিল, আর তাই কাটত। তার জন্যে কৃতজ্ঞতার বালাই মাত্র নেই। জানে না কি, নিতাই তো কলকাতার বাসায় পা দিয়েই বলেছিল, এই যে গিন্নেপনার স্বাধীনতাটি পেলে এর কারণ স্বরূপ হচ্ছে সেই মানুষটি। বউটা না হুকুম করলে কোন শালা এত ঝামেলা পোহাতে যেত? ভাবিনীর যে মুখ বলে একটা বস্তু আছে, সেই দিনই যেন হঠাৎ একটু আভাস পেয়েছিল নিতাই। ঝপ করে বলে উঠেছিল ভাবিনী, সভ্য শহরে বাস করলে বুঝি কথাবার্তা এমন চোয়াড়ে হয়? তাই ইদানিং কথাবার্তা একটু অসভ্য হয়ে গিয়েছিল নিতাইয়ের। যে সঙ্গের যে ফল, যে বন্ধু তাকে উচ্ছন্নের পথের পথ চেনাচ্ছিল, সে নিজে যে দরের, তার গতিবিধিও তেমনি দরের ঘরে। কাজেই কথাবার্তা চালচলনে একটু প্রভাব পড়বেই, না পড়েই যাবে কোথায়? নিতাই শালা শব্দটা উচ্চারণ করেই ঈষৎ লজ্জিত হয়েছিল। ভাবিনীর মন্তব্যে আরো দমে গিয়ে বলল, এই দেখো, বাসায় পা দিতে না দিতেই যে গিন্নিত্ব শুরু করলে। সেদিন ওইটুকুর ওপর দিয়েই গিয়েছিল, কিন্তু দিনে দিনে কলা কলা চাঁদ বেড়ে যায়। এখন 16 কলায় বিকশিত হয়ে উঠেছে ভাবিনী। আজ সকালেই হয়ে গেল এক চোট। রাত থেকে মাথাটা টিপ টিপ করে সর্দি জ্বর মতো হয়েছিল নিতাইয়ের। বলেছিল, ভাতও খাবো না, অফিসও যাব না। শুনে একটু প্রসন্নই হয়েছিল ভাবিনী। বাজা মানুষ
সারাটা দিন তো একাই কাটে, তবু বাড়িতে থাকবে লোকটা। চোরের রাত্রিবাস একটা দিনই। ছুটির দিনগুলো তো নিতাইয়ের কাটছে আজকাল এক নতুন নেশায়। ঠিক নতুনও নয়, পুরনো নেশা ঝালানো। দেশে গ্রামে তো ওই ছিল একমাত্র আনন্দ। মাছ ধরেছে আজকাল নিতাই আর নবকুমার রবিবার। অফিসের সহকর্মীদের মধ্যে অনেকেরই একটু এদিক সেদিক বাড়ি, বাগান, পুকুর আছে। তারা নেমন্তন্ন করে মাছ ধরতে। অতএব শনিবার দুপুর থেকেই ছিপ, হুইল, বড়শি, চার নিয়ে ব্যস্ততা পড়ে যায় দু বাড়িতে। সে যাক, আজ রবিবার নয়, তাই খুশি হলো ভাবিনি। আর শহরের বাসায় কম কাজ করে করে আয়েশি হয়ে যাওয়া মনে ভাবল, যাক তাহলে আজ রাঁধবই না। ও যেমন ভাতের বদলে মুড়ি চিড়ে খেয়ে থাকবে, আমিও তাই থাকব। তবে আজ তিথিটা ভালো নয়, দশমী। ত্রয়োত রক্ষে করতে একটু মাছ মুখে দেওয়া দরকার। তা রাতে সে লক্ষণটুকু পারলেই হবে। কলসিতে কই মাছ জিয়ানো আছে। সেই মন নিয়েই খানিক বেলায় আধ সেলাই কাঁথা খানা আর সুতো পেড়ে নিয়ে বসেছিল ভাবিনি। নিতাই ঘরে শুয়ে পা নাচাচ্ছিল। হঠাৎ উঠে এসে বলল, এ কি, রান্না না চড়িয়ে কাঁথা পেড়ে বসেছ যে? ভাবিনি মুখ কুঁচকে বলে, তুমি যখন খাচ্ছ না তখন আর নিজের জন্যে কে আবার হাড়ি নাড়ে? নিতাই অবাক হয়ে বলে, তার মানে আমি খাবো না বলে তুমিও হরি মটর? ছি ছি, এ আবার একটা কথা নাকি? খাবে কি? ভাবিনি একটা উচ্চাঙ্গের দার্শনিক ভঙ্গি করে বলে, মেয়ে মানুষের আবার খাওয়া? ও তোমার সঙ্গে দুটো খইমুড়ি খেলেই হবে। এই দেখো, চুলোই জ্বালবে না? দরকার তো দেখছি না কিছু। নিতাই ইতস্তত করে বলে, তবে আর কি, নইলে ভাবছিলাম। কি ভাবছিলে? না থাক। ভাবিনি কাঁথা সরিয়ে রেখে বলে, থাকবেই বা কেন, বলোই না। নিতাই বলে, না মানে বলছিলাম কি, তেমন কিছু জ্বর তো হয়নি। আলু মরিচের দম দিয়ে দুখানা গরম রুটি খেলে মন্দ হতো না। রুটি? রুটি শুনেই ভাবিনির মাথায় বজ্রাঘাত হয়। ও রুটি কথাটাই শুনেছে এ যাবৎ, হাতে করে গড়েনি কখনো। তাদের গায়ে ঘরে ও বস্তুর চলনই নেই। ভাত খাও ভাত, না খাও মুড়ি আছে, চিড়ে আছে, খই, বাতাসা, ফুলুরি, কলাই সেদ্ধ আছে। যেমন যার শরীরের অবস্থা বুঝে সেবা করো, রুটির কথা ওঠে না। কলকাতায় এসে নিতাই এই শহুরে চালটি শিখেছে। আর একদিন অমনি সন্ধেবেলা বাড়ি ফিরে বলে বসেছিল, দেহটা কেমন ম্যাজ ম্যাজ করছে, দুখানা রুটি গড়ো না, আটা নিয়েই এসেছি একেবারে। সেদিন একটু অনৃত ভাষণ করতে হয়েছিল ভাবিনীকে। স্বামীর কাছে মিথ্যা বলার পাপের জন্য অলক্ষ্যে একবার নাকটা কানটা মোলে নিয়ে বলেছিল, ও হরি, তা কি জানি ছাই, ভাত তো চড়িয়ে ফেলেছি। নিতাই অবশ্য রান্নাঘরে খানা তল্লাশ করতে যায়নি। তবে থাক বলে আটার ঠোঙাটা নামিয়ে রেখেছিল। সেই ঠোঙা শুদ্ধ আটা মজুত আছে নিতাইয়ের জানা। কাজেই বাসনাটা প্রকাশ করে ফেলে, অন্য চিন্তায় পড়ে না। কিন্তু ভাবিনীর মাথায় যে দুশ্চিন্তার পাহাড় চাপল, রুটি গড়তে পারবো না বলাটাও যেমন কঠিন, রুটি গড়তে জানি না বলাটাও তেমনি কঠিন। তবু শেষ চেষ্টা করে সে। বলে,
দিন দুপুরে শুকনো রুটি আর কেন খাবে, তবে বরং একটু খিচুড়ি চড়িয়ে দিই, তাই গরম গরম। না না, খিচুড়ি না। নিতাই ভাবিনীর আশার মূলে কুঠারাঘাত করে। অন্য দ্রব্যটা থাক, ওতে শরীর রসস্থ হয়। রুটিটা নেহাত শুকনো না করো, গাওয়া ঘি একটু মাখিও। মেলা করো না, ওই খান 12-14 অল্পাহারি ওষুধ। অগত্যাই আটার ঠোঙা নিয়ে রান্নাঘরে ঢুকতে হয় ভাবিনীকে ভাগ্যকে ধিক্কার দিতে দিতে। কোথায় আজ কাঁথাখানা মিটিয়ে ফেলবে আশা করছিল উনুনের দায়ে ধরা পড়বে না, সে জায়গায় কিনা একেবারে মাথায় আকাশ। বলা বাহুল্য, রুটির ব্যাপারে ভাবিনীর প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হল না। কারণ প্রথমেই প্রয়োজনাতিরিক্ত জল ঢেলে আটাটাকে প্রায় শিরনিতে পরিণত করে ফেলেছিল সে। তারপর যদিও ছেড়ে খুঁড়ে বহুকোণ বিশিষ্ট খান কয়েক আটার চাকলা বানালো হিমশিম খেয়ে, তাদের উনুনে ফেলে তুলতে তুলতে পুড়ে উঠল প্রায় সবগুলোই। অথচ আবার গঠন সৌকুমার্যে জায়গায় জায়গায় কাঁচাও বর্তমান। ওদিকে দুপুর গড়িয়ে যায়। নিতাই অনুমান করে নিজের জন্যেও রুটি করছে ভাবিনী, আর সে রুটির সংখ্যা অনুমান করে মনে মনে একটু হেসে ধৈর্য ধরে বসে থাকে। কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা আছে। পেটের মধ্যে যে সাড়া উঠেছে, বারবার সাড়া দিয়ে উসখুস করে অবশেষে রান্নাঘরের দরজাতেই এসে দাঁড়ায় নিতাই। কি এত 950 ব্যঞ্জন রাঁধছ? বললাম যে শুধু 2খানা রুটি আর আলু মরিচের দম হলেই হবে। ভাবিনী আজও মনে মনে নাক কান মলে বলে, মা, তাই কি আবার খেতে পারে মানুষ? একটু সোনা মুগের ডাল চড়াচ্ছি, এই দেখো আবার ওই সব। তাই এত দেরি হচ্ছে। দরকার নেই, ওই যা হয়েছে তাই দিয়ে দাও। দিয়ে তো দেবে, কিন্তু আলু মরিচের দম কই? আলু তো এখনো ঝুড়িতে। অগত্যাই হাটে হাঁড়ি ভাঙতে হয় ভাবিনীকে। সবটা নয়, হাঁড়ির কানাটা। বলতে হয়, একটু অপেক্ষা করো, দেরি আছে। নিতাই ছটফট করে আর বলতে থাকে, ও না হয় পরেই হবে, শুধু গুড় রুটিও মন্দ না। অতএব শুধু গুড় রুটি ধরে দিতে হয় ভাবিনীকে স্বামীর পাতের গোড়ায়, আর জোর খিদের মুখে সেই গুড়ের ডেলা এবং আটার পিণ্ডি দর্শনে নিতাইয়ের সমস্ত রক্তকণিকা মুহূর্তের মধ্যে অগ্নিকণিকায় পরিণত হয়ে মার মার করে ওঠে। থালাটা ধরে দিয়েই ছুতো করে রান্নাঘরে ঢুকে পড়েছিল ভাবিনী। হঠাৎ থালা আঁচড়ানোর ঝনঝন শব্দে চমকে বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। এতটা আশঙ্কা ছিল না তার, কিন্তু দেখল থালাটা অদূরে নিক্ষিপ্ত। সব কখানা রুটি একসঙ্গে তাল করে হাতে চটকে নিতাই চেঁচাচ্ছে, কি হয়েছে কি এ? আমার ছেঁড়াদ্দর পিণ্ডি! বলি, 2খানা রুটি গড়বারও যদি ক্ষমতা না থাকে, বলনি কেন আগে? কোন শালা বেকুব খেতে চাইতো তাহলে? আমার যেমন মুখ্যমি, বাজার থেকে 2 আনার পুরি তরকারি কিনে এনে খেলেই চুকে যেত। তা নয়, স্বাদ করে রুটি খেতে চাইলাম আমার কর্মিষ্ঠী পরিবারের কাছে। বোঝা উচিত ছিল এসব সভ্য কাজ সবাইয়ের জন্যে নয়। সেই যে বলে, বাপের জন্মে নেই কো চাষ, ধানকে বলে দুর্বঘাস, এ হচ্ছে তাই। তা শহরে যখন এসেছ, সভ্য কাজ একটু শিখতে হবে বই কি।
তোমার ধান সেদ্ধ ঢেকি কোটার মহিমা তো চলবে না এইখানে। তাই পরামর্শ দিই, একবার আধবার বৌঠানের কাছে গিয়ে মানুষের মতন কাজকর্ম শিখে এসো দু একখানা। বড্ড বেশি খিদের মাথায় বড্ড বেশি আশাভঙ্গ হয়েই বোধ করি মেজাজের ওপর রাশ রাখতে পারেনি নিতাই। কিন্তু সকলেরই ধৈর্যের সীমা আছে। বিশেষ অপ্রতিভ হয়ে গিয়েছিল বলেই এতগুলো কথা নীরবে শুনেছিল ভাবিনি। মানুষটার খিদের মাথায় উত্তর প্রত্যুত্তর করবে নাই ভাবছিল এবং মনে মনে আঁচ করছিল, আর রাগটা একটু নরম হলে বরং তুতিয়ে পাতিয়ে চারটি খই দুধ। কিন্তু শেষ রক্ষে হলো না। শেষ টানটার সইতে পারল না যন্ত্রের তার, ছিঁড়ে পড়ল ঝনঝনিয়ে। পড়বেই। তোমার গায়ে আমার পায়ের আগাটা একটু ঠেকে গেছে বলে তুমি আমায় কষে লাথালে আমি সইব? তোমার গোয়ালে আমার তামাকের কাঠ কয়লাখানা ছিটকে পড়েছে বলে আমার ঘরে তুমি আগুন দেবে আর আমি চুপ করে থাকবো? তোমার বাগানে আমার ছাগলটা একবার মুখ লাগিয়েছে বলে গরুর পাল ঢুকিয়ে আমার তাবৎ বাগান তুমি মুড়বে? আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবো? ইয়ার কি নাকি? মানুষ মানে পাথর নয়। তাই শেষ রক্ষে হলো না। নিতাইয়ের কথাটা শেষ হবার আগেই ভাবিনিও রে রে করে তেড়ে এলো। কি কি বললে? আর একবার বলো তো শুনি। তোমার পেয়ারের বৌঠানের কাছে আমি যাব রান্না শিখতে? বলি, আর কত অপমান তুলে রেখেছ আমার জন্যে। যা রেখেছ একসঙ্গে বার করো। একেবারে বুকে ভরে নিয়ে মা গঙ্গার কোলে আশ্রয় নিয়ে গে রেখে এসো। আজ আমায় রেখে এসো বারুইপুরে। এত অপমান সয়ে থাকতে পারবো না, এই বলে দিলাম সাদা বাংলা। ও গো মা গো, এই সুখ করাতে তুমি আমার শহরে এনেছিলে। ঝাড়ু মারি আমি অমন সুখের মাথায়। ভাবছিলাম দোষ হয়ে গেছে, ঘাট মানব, চুকে যাবে নেটা, আর তার ডালপালা গজাবে না। ও মা, এ যে দেখি থামেই না। শক্তের ভক্ত আর নরমের জম তুমি। কেমন? উঠতে বসতে নড়তে চড়তে খালি বৌঠান আর বৌঠান। বলি, এতই যদি মন্তরপুত করে রেখেছিল বৌঠান, তো আমাকে আবার আনতে গেছিলে কেন? লোকের কাছে মুখ রাখতে, শাক দিয়ে মাছ ঢাকতে? তোমার আবার শেষ ঘাটে ধাক্কা, আবার কথার ওপর হাতুড়ি। নিতাই আসন থেকে দাঁড়িয়ে উঠে গলা ফাটিয়ে বলে, কি বললি? তুই তুই বললে তুমি আমাকে হাঁড়ি কাওড়ার মতন? এও বোধহয় শহুরে সভ্যতা। ভাবিনি ধেই ধেই করে ওঠে। তোমায় আমি করে আঙুলে ছেদ্দা করি না, বুঝলে? কানা করার না। দুশ্চরিত্রর স্বামী আমার স্বামী। আমি যাব সেই মায়াবিনী ডাকিনীর কাছে শিক্ষে করতে? গলায় দড়ি দেবার জুটবে না আমার। যাও, তুমি যাও, দুবেলা তার পাদদক খাওগে। নিতাই সহসা গম্ভীর হয়ে যায়। হাত দুখানা আড়াআড়ি করে বুকের উপর রেখে বার দুই পায়চারি করে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলে, পাদদক যদি জোটে তো শুধু খাবো কেন, মাথায় মেখে বর্তাবো। তবে এই তোমার মতন মেয়ে মানুষেরও সেটা করা উচিত। 20 বছর তার পায়ের কাছে বসে শিক্ষে করলে আর দুবেলা পা ধোয়া জল খেয়ে যদি তার কোড়ে আঙুলের নখের যোগ্যীও হও। নিতাই চরম অভিব্যক্তিতে তার হৃদয়ে শ্রদ্ধা প্রকাশ করতে পারে, কিন্তু স্ত্রীর পক্ষে যে পরস্ত্রীর প্রতি এ শ্রদ্ধা প্রকাশ কাটা ঘায়ে নুনের তুল্য, তাতে তো আর সন্দেহ নেই। অতএব এরপর ভাবিনি যদি
কোমরে কাপড় জড়ায় তাকে দোষ দেওয়া যায় না। ভাবিনি জীবনাবধি যা দেখেছে তাই শিখেছে। দেখার ঊর্ধ্বে শেখবার মতো অনুভূতি কটা মেয়ে মানুষের থাকে? তাছাড়া যে মেয়ে মানুষ যতই নিরেট হোক, নির্বোধ হোক, স্বামীর মন পেলাম কিনা বুঝতে বাধে না তার। আর সে মনের অধীশ্বরী যদি আর কেউ থাকে, তাকে চিনতেও দেরি হয় না। কলকাতার মাটিতে পা দিয়েই তাকে চিনেছে ভাবিনি। সেই জ্বালাকর সত্যটা বুঝে ফেলেছে। এই ভয়ঙ্কর জ্বালা ভাবিনি মহান উদারতায় সহ্য করে যাবে, এ তো আর হয় না। অতএব কোমরে কাপড় জড়িয়ে কি যেন একটা ছড়া আউড়ে ছিটকে কাছে সরে আসে ভাবিনি। বটে বটে, করে আঙুলের যোগ্যী, চরিত্রহীন পুরুষের উপযুক্ত কথাই বলেছ। পরের স্ত্রী সবই মিষ্টি যাদের, বলি তোমার প্রাণের নিধি বৌঠানের সব খেলা জানো। ও কথা তুলি না, তুলতে পীর বৃত্তি হয় না তাই বলি না। তুললেই তো পুরুষের মুখ বুক সব খুলে যাবে। যা দেখবে তাই সুচক্ষে দেখবে, নইলে জেনেছি অনেক দিন। এইবার তোমায় জানাই, স্বামীকে নুকিয়ে রোজ ভর দুপুরে বিবিটি সেজে কোথায় যান গিন্নি, জানো সে কথা? স্বামীকে লুকিয়ে মানে? নিতাই যেন দুর্বল পক্ষ হয়ে পড়ে। অতএব সবল পক্ষ ভাবিনি কুটিল হেসে বলে, নুকিয়ে মানে নুকিয়ে? ঝি মাগি বলেছে আমার ঝিকে, ছেলেদেরকে শেখানো আছে, বলিস নে। নিতাই বিশ্বাস করতে পারে না সত্যবতীর পক্ষে লুকোচুরি সম্ভব, তাই সগর্জনে বলে, বিশ্বাস করি না। ও তাই নাকি? এইটুকুই বিশ্বাস করো না? আর শুনলে না জানি কি বলবে। বলি, তোমাদের ওই জাত ধর্ম খোয়ানো মাস্টারটার সঙ্গে তলে তলে কত দহরম মহরম তা জানো? তেনার সঙ্গে তো ব্রহ্ম ধর্মের আপিসে পর্যন্ত যাওয়া হয়েছিল। বলিনি এতদিন, ওর কথা তোমার কাছে কইতে ঘেন্না হয় তাই বলিনি। আমি বলছি, ও মেয়ে মানুষ একদিন খবরদার। নিতাই তীব্র চিৎকারে এগিয়ে আসে, মিথ্যাবাদী! মিথি মিথি করে আর কিছু বলতে যাস তো জিভ খসে পড়বে। চুপ, একেবারে চুপ। দিশেহারা দেখায় নিতাইকে। একে তো দুটো অপবাদী ভয়ানক মারাত্মক, অথচ এমনই সর্বনেশে সত্যগন্ধি মতো যে একেবারে উড়িয়ে দিতেও বুকে বল আসে না। তদুপরি আবার সেই ভবতোষ মাস্টার জাত ধর্ম খুইয়ে ব্রহ্ম হয়েছিল। নিতাইয়ের হাড়ে বাতাস লেগেছিল। ভেবেছিল অন্তত নবকুমারের বাড়িতে আসা যাওয়ার পথে তার কাটা পড়ল। কিন্তু একই কথা শোনা যায় মন্থরার মুখে। দিশেহারাই হয়ে যায় নিতাই। এই সুযোগে ভাবিনি কোমরের আঁচলটা আর একটু শক্ত করে। বলি, গায়ের জোরে চুপ করিয়ে রাখলেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আমি এই তোমায় বলে রাখছি, ওই তোমার পেয়ারের বৌঠান ব্রহ্ম হবে হবে হবে। ওই যে একটা বুড়ো ধিঙ্গি মেয়ে পুষেছে, মিছে করে বলে ভাইঝি। ভগবান জানেন বেধবা না আই বুড়ি, বয়সের তো গাছ পাথর নেই, সেটাকে তো আর হিঁদুর সংসার গছাতে পারবে না, তাই ব্রহ্ম হয়ে তার। তুমি চুপ করবে? ভাবিনি মুখে একটা আঙুল ঠেকিয়ে ভেঙিয়ে উঠে বলে, তবেই করলাম। কিন্তু আমি চুপ করলেই তো আর জগৎ চুপ করে থাকবে না, জানতে সবাই পারবে। চুপ সত্যিই তখন করেছিল ভাবিনি। বোধ করি অস্নাত অভুক্ত
মৃত্যু স্বামীকে পরাজিত শত্রুপক্ষের মতোই দেখতে লেগেছিল বলে অস্ত্র সংবরণ করেছিল। কিন্তু নিতাই ছটফটিয়ে বেরিয়েছিল পাগলের মতো। বৌঠানের দ্বারা এসব সম্ভব? লুকোচুরি, অভিসার, ব্রাহ্ম সমাজে যাতায়াত, ভবতোষের সঙ্গে চুপি চুপি মেলামেশা। ভাবিনীর অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তো ধর্ম মিথ্যে, ভগবান মিথ্যে, জগতে যা কিছু বস্তু আছে সবই মিথ্যে। অসুস্থ শরীর, না স্নান না আহার আরও উদ্ভ্রান্তি আনছিল। ভাবিনি এক সময় এসে পায়ে ধরে মাপ চেয়ে দুটো নারকেল নাড়ু আর এক ঘটি জল নিয়ে সেধেছিল। গলা দিয়ে নামাতে পারেনি নিতাই। পরে হবে বলে সরিয়ে রেখে পালিশে মাথা ঘষতে ঘষতে অবশেষে এক সময় ঘুমিয়েও পড়েছিল। ওবেলা ঘটেছিল এসব। ঘুম ভাঙল পড়ন্ত বেলায় নবকুমারের ডাকে। নবকুমার ব্যস্ত সমস্ত হয়ে ঠেলা মেরে প্রশ্ন করছে, নিতাই, নিতাই, তোদের বৌঠান এসেছে এ বাড়িতে? ধড়মড়িয়ে উঠে বসে নিতাই। উপবাস ক্লিষ্ট শরীরে মাথাটা ঝিমঝিম করে ওঠে। প্রশ্নের অর্থটা চট করে হৃদয়ঙ্গম হয় না, তাই উত্তরের বদলে নিজেই সে প্রশ্ন করে, কি, কে এসেছে? আরে বাবা, তোর বৌঠান ছাড়া আর কে? আর কাকে খুঁজে বেড়াবো আমি? ভেতরে গিয়ে একবার খবর নিয়ে আয় দিকি, বৌমার কাছে বেড়াতে এসেছে কিনা। নিতাই হতচকিত দৃষ্টি মেলে আস্তে মাথা নাড়ে। কি মুশকিল, বসে বসে হাত গুনছিস কেন? তুই তো ঘুমোচ্ছিলি মদ্দারাম। ইত্যবসরে এসেছে কিনা? এতক্ষণে বড় সড়ো একটা কথা বলে নিতাই ভেবে চিনতে, কেন বাড়িতে নেই? এই দেখো, থাকবে যদি তো আমি ছুটে এসে হামলা করছি কেন? ওঠ তুই একবার। অগত্যাই উঠতে হয় নিতাইকে, এবং বাড়িতে তৃতীয় ব্যক্তি না থাকার অসুবিধেটা হঠাৎ এখন স্পষ্ট করে উপলব্ধি করে নিতাই। ভিতরে গিয়ে ওই প্রশ্নটা এখন করতে হবে ভাবিনীকেই। নিতাইয়ের মুখ থেকেই বার করতে হবে, বৌঠান এসেছেন? উত্তরটা যা আসবে সে তো নিতাইয়ের জানাই। নেহাত নবকুমারের নির্বেদী ওঠা। নইলে সত্যবতী এসেছে আর নিতাই টের পায়নি? ঘুমিয়েছিল বই তো মরেছিল না। খানকয়েক বাড়ির ব্যবধানেই দুটো বাড়ি, আসা যাওয়া তো আছেই। ভাবিনি আসার পর তার সুবিধে অসুবিধে দেখতে প্রথম প্রথম খুবই এসেছে সত্য, কিন্তু ভাবিনীর অনাগ্রহেই যাওয়াটা আশাটা কমিয়ে ফেলেছে। কিন্তু সেসব আশা বেশিরভাগই নিতাইয়ের অনুপস্থিতিতে, উপস্থিতিতে দৈবাৎ। আজই কি আর হঠাৎ সেই সৌভাগ্য? নবকুমারের অধীরতায় উঠে গেল নিতাই। ভিতরে গিয়ে এদিক ওদিক ঘুরে চলে এসে মাথা নাড়ল। মান খুঁয়ে জিজ্ঞেস আর করতে হলো না। দেখল ভাবিনী একা বাসে সন্ধ্যের অন্ধকার তুচ্ছ করে কাঁথাখানাই সেলাই করছে। ভর সন্ধে যে সুতো হাতে করতে নেই, এ শিক্ষাও যেন বিস্মৃত হয়ে গেছে ভাবিনী। কি হবে নিতাই? নবকুমার প্রায় ভ্যাক করে কেঁদে ফেলে। নিতাই শুষ্ক মুখে বলে, আর কোথাও গেছেন হয়তো। আর কোথায় যাবে? একা আর কোথায় যাবে? নবকুমার কাতরভাবে বলে। কপালক্রমে ঠিক এই সময় তুড়ু খোকা দুদিনের জন্যে ওদের ঠাকুমা ঠাকুরদাকে দেখতে বারুইপুর গেছে।
একা গেছে? চমকে ওঠে নিতাই। না না, আমাদের অবনী যাচ্ছিল দেশে, ভাবলাম ওদের তো ছুটি রয়েছে, যাক দুদিন। দেশ ভিটে কিছুই তো চিনল না, কি করে জানবো এই ফাঁকে এই বিপদ হবে? নিতাই আরো শুষ্ক কণ্ঠে বলে, তোমার সঙ্গে কোনো বচসা টচসা হয়নি তো? মানে গঙ্গার দিকে টিকে? না না, সেসব কিছু নয় নিতাই, তবে আমাকে না জানিয়ে তো তরুর মা কোথাও। আবেগের মুখে এসেছিল নিতাইয়ের। তা তিনি যান, শুনেছি সে খবর, কিন্তু আবেগকে প্রশমিত করে আস্তে আস্তে অন্য কথা বলে। সেই যে মেয়েটা, মানে সুহাস আর কি, সে নেই? সে তো স্কুল থেকে এসে পর্যন্ত না দেখে ভাবনা করছে, ঝিটাও কিছু জানে না। কি হবে নিতাই? কি হবে, কি হচ্ছে, কি হতে চলেছে, তার কি কিছুই জানে নিতাই? তার শূন্য মস্তিষ্কে যেন সহস্র বলতা সনসনিয়ে ওঠে। মাথার ভার ঘাড় বহন করতে রাজি হয় না। বালিশে ধপ করে মাথাটা ফেলে ভাঙা গলায় বলে ওঠে নিতাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আর একজন তো সবই বুঝতে পেরে ফেলেছে। নিতাইয়ের ওই একবার নিঃশব্দে অন্তঃপুরে পাক খেয়ে আসার পর মুহূর্তেই কাঁথা ফেলে উঠে এসেছে ভাবিনি। দরজার ফাঁকে চোখ কান রেখে আড়ি পেতে এ পিঠের কথাবার্তা শুনেছে, এবং শুনেই সমস্ত রহস্য হৃদয়ঙ্গম করে ফেলেছে। একটা বদ বিচ্ছিরি মেয়ে মানুষের জন্যে দুটো দস্যি পুরুষ যে এরকম মচ্ছিভঙ্গ হয়ে পড়বে, এও তো অসহ্য, চোখে দেখাই শক্ত। ওই অসহ্য ব্যাপারটা আর বেশিক্ষণ বরদাস্ত করতে পারে না ভাবিনি। ঠনঠনিয়ে দরজার শেকলটা নেড়ে দেয়। সেই ঠনঠনানির মধ্যে যেন কোনো রহস্য বার্তার ইশারা। ছেলের বউ যেমনই হোক, নাতি বড় জিনিস, বংশধর, সর্বেশ্বর, নাড়িতে নাড়িতে বাঁধন। ছেলে দুটো আসা অবধি এলোকেশি যেন উথলে বেড়াচ্ছেন। অবশ্যই সঙ্গে সঙ্গে বউয়ের নিন্দেরও বিরাম নেই। যে ছোট লোকের বেটি, তাকে এই পরম বস্তু থেকে বঞ্চিত করে রেখেছে, তার যে কখনো ভালো হবে না। এ বিষয়ে শেষ রায় দিয়ে এলোকেশি নাতিদের যত্নে তৎপর হয়ে বেড়াচ্ছেন, কারণ এবার ওরা একা এসেছে। কোনোবার পুজোয় আসে, বাপের সঙ্গে 3-4 দিন মাত্র থাকে, বিশেষ হাতে পান না। না, সত্য আর আসেনি, এলোকেশি আর তার মুখ দেখতে চান না, সেটা বড় গলায় জানিয়ে দিয়েছেন। ছেলেদের পইতে দিয়ে গেছে ভিটে এসে, তাও নবকুমার একা। 2 ছেলের একসঙ্গে মাথা মুড়িয়ে দিয়েছে। কৃপণ স্বভাব নীলাম্বরের বাড়িতে সমারোহময় কাজের ধরনও নেই, নবকুমার শেখেনি। আর সত্য, তার যদি বা কোনো সাধ থেকেও থাকে, এলোকেশির কথা ভেবে সে সাধ তুলে রেখেছে। সমারোহ করতে গেলেই তো তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। বরং কদিন ঝিকে রাত্রিরে থাকতে বললেই বেশ থাকতে পারবে সত্য, তাই থেকেছে। ভারী তো মনীষী সাধন সরল, তুড়ু খোকা চড়া পোশাকি নামে যাদের আজ পর্যন্ত কেউ ডাকেনি, বড্ড একেবারে খাইয়ে তবু তাদের জন্য পুকুরে জাল ফেলা হচ্ছে, টাটকা চিড়ে কোটানো হচ্ছে, পিঠে পায়েস, নাড়ু, পাটিসাপটা, গোকুল পিঠে, ক্ষীর তক্তি ইত্যাদি করে যত রকম জানা আছে এলোকেশির। একটু ভুল বলা হলো, যত রকম বানাতে জানা আছে সদুর। সব চলছে এক ধার থেকে।
নাকে নল ছেঁচে যাচ্ছে সদূর। নীলাম্বর অবশ্য একাধবার বলছেন, ওরে তোদের পেট টেট ভালো আছে তো? দেখিস দিনকাল ভালো নয়, শেষে আবার কলকাতায় ফিরলে তোদের মা না বলে ঠাকুমার কাছে আদর খেয়ে পেটের রোগ ধরিয়ে এনেছে। কিন্তু এলোকেশী সে কথায় কর্ণপাত মাত্র করছেন না। নাতিদের অসুখ এবং বউয়ের কথা শোনানো সম্পর্কে তার মনে লেশমাত্র ভয় আছে বলে মনে হচ্ছে না, বরং ঝঙ্কার দিয়ে বলে উঠেছেন, তুমি থামো তো, অসুখী বা হতে যাবে কেন? বালাই ষাট, আমি কি পচা পান্ত খাওয়াচ্ছি নাতিদের? অসুখ যদি হয় তো বলতে হবে যে ওদের গর্ভধারিণীর গুণেই হয়েছে। শহরে গিয়ে শহুরে চাল ধরেছেন, ছেলে দুটোকে আধপেটা খাইয়ে খাইয়ে পেট মেরে রেখেছেন। সারা দিনও মানে একবার বই দুবার ভাত নয়, আর নবুকে আমি 3 বার করে ভাত দিতাম। সকালবেলা কি খাচ্ছে ছেলেরা? না গজা জিলিপি তিলকুট, দোকান থেকে কিনে আনিয়ে রাখে। কেনা খাবারে ছেলে পিলের পেট ভরে কেন? সকালে একবার দুটো ফেনা ভাত দিতে হাতে পোকা পড়ে? স্কুল থেকে এসে খাবার কি? না পরোটা, খিদের সময় ময়দা, দেখলে চোখ ফেটে জল আসে না ছেলেদের? নবু আমার একদিন যদি স্কুল থেকে এসে মাছ ভাতের বদলে অন্য কিছু দেখেছে তো ছুঁড়ে ফেলে দিয়ে কেঁদেছে। শুধু এক আধবার বলতে চেষ্টা করেছিল, তার নবুর ছেলেদেরও যে কান্না আসে তা বলেছে ওরা তোমাকে। এলোকেশী সে কথাও উড়িয়েছেন, বলেছেন বলবে আর কোন সাহসে? যে খান্ডারানী মা ভয়ে তার বিপক্ষে কথা একটা বলতে পারে। বড়টাকে খুঁচিয়ে খুঁচিয়ে যদি বা 2-1টা পেটের কথা টেনে বার করছি, ছোটটা একেবারে তুখোড় পাকা, জানে কথা প্রকাশ পেয়ে গেলে মার আমার কাছে পাঠাবে না। তাই আহা, প্রকাশেরই বা আছে কি? বউ তো আর বাসায় গিয়ে চুরি ডাকাতি করছে না। চুরি ডাকাতি না করুক, অনেক কাণ্ডই তো করছে। কোথাকার একটা অখদ্দে অবদ্ধে ছুরিকে তো পুষছে, তাকে পয়সা খরচ করে স্কুলে দিয়েছে, বই খাতা কিনে দিচ্ছে, সে তো গেল। নিজে নাকি রোজ দুপুরে কোথায় গিয়ে গিয়ে মেয়ে পড়াচ্ছে, বিদ্যাবতী লীলাবতী। বলি চুরি ডাকাতির চেয়ে কমটাই বা কি হলো তাহলে? বাবার জন্মে শুনেছিল কেউ এ কথা? ভদ্র ঘরের বউ যায় গুরু মশাইগিরি করতে? নীলাম্বর অবশ্য এ সংবাদে ছিটকে উঠেছিলেন। গাল দিয়ে নবকুমারের পিতৃশ্রাদ্ধ ঘটিয়ে সংকল্প ঘোষণা করেছিলেন, নিজে গিয়ে খড়মপেটা করে ছেলে বউকে গায়ে ফিরিয়ে নিয়ে আসবেন। পরে সে সংকল্প ত্যাগ করেছেন, বলেছেন না, গায়ে এনে আর দরকার নেই, জাত যা যাবার তা তো গেছেই। ও বউয়ের হাতের ভাত তো আর খাচ্ছি না আমরা, মিথ্যে আর ধরা বাধায় দরকার কি? হে বরং বাইরে বাইরে আছে, এখানে আনলেই তো পাড়া জানাজানি। ঘোমটা দিয়ে কোণে বসে থাকবার বউ যখন নয়, তখন চোখের আড়ালে থাকাই মঙ্গল। বরং ছেলে দুটোকে যদি হাত করতে পারো সেই চেষ্টা দেখো। আখেরে বুড়ো বুড়িকে দেখবার একটা লোক তো চাই। এলোকেশী গলা খাটো করে মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, সে চেষ্টার কসুর করছি মনে করছো? মায়ের ওপর মন বিষ করে তোলবার জন্যে মায়ের যত গুণাগুণ সবই ব্যক্ত করছি। তবে মায়াবিনীর যে মহামন্তর জানা,
ছেলেরা মাতৃভক্তিতে ডগমগ। মন্তর নইলে আমার নিজের পেটের ছেলেটা অমন পর হয়ে যায়। সাধন করলে অবশ্য ভেতরের এত কথা জানে না। তারা প্রাণ ভরে ছুটির আনন্দ উপভোগ করছে। কলকাতার ধরা বাঁধা জীবনের বাইরে এসে শৈশবের লীলাভূমি ফিরে পেয়ে মাঝে মাঝে সত্যি মায়ের ওপর রাগ হচ্ছে তাদের। মার জেদের জন্যেই যে কলকাতায় বাস, সেটা সবিস্তারে এবং স্বনিন্দে শুনছে তো উঠতে বসতে। তবে শুধু ন্যায্য কথা কয়, অবশ্য মামির সামনে তত নয়, কারণ এলোকেশীর রণরঙ্গিনী মূর্তিকে সে বড় ডরায়। রাতের খাওয়ার সময় একলা পায় ভাইপোদের। এলোকেশী সন্ধ্যার মধ্যে বিছানা নেন। শুধু ভাত বেড়ে দিয়ে কাছে বসে গল্প করে, বলে, ঠাকুরমার কথায় তো মাকে দুষছিস? বলি, মা যাই টেনে হিসড়ে নিয়ে গেছিল তাই না এই বয়সে এতটা পড়া করেছিস, ভালো ভালো পাশ করছিস। এখানে থাকলেও হতো এসব। দেখছিস তো এখানে তোদের বয়সী ছেলেদের কেউ এরই মধ্যে পড়া ছেড়ে দিয়ে মাছ ধরছে আর তামাক খাচ্ছে, কেউ বা একটা ক্লাসে 3-4 বছর ঘষ্টাচ্ছে। না সভ্যতা না ভব্যতা। বামুনের ঘরের ছেলেটা আর চাষার ঘরের ছেলেটায় তফাৎ বোঝবার উপায় নেই। সাধন ঠাকুমার মুখের বচন ঝেড়ে বলে, তা এত এত দিন, এত এত যুগ ধরে লোকে তো দেশ গায়েই থেকেছে, তারা কি আর মানুষ নয়? মায়ের বাবাও তো পাড়া গায়ের ছেলে। তোদের দাদা মশাইয়ের কথা বলছিস? তার কথা বাদ দে, তিনি হলেন হাজারে একটা। তবে তিনি কি আর তোর এই ঠাকুরদার মতন বদ্ধ জলা? তিনি হলেন নদীর মতন। শুধু পাড়া গায়ে কেন, শহর বাজারেই তার অনেক দিন পর্যন্ত কেটেছে। তা হ্যাঁ রে, মামার বাড়ি যাস টাস না? না তো। যাস না? আমি বলি, এখন তোর মা স্বাধীন হয়েছে হয়তো। হঠাৎ সরল ফট করে বলে বসে, মা আবার একলা একলা কি স্বাধীন হলো? আমাদের দেশের কেউই তো স্বাধীন নয়, ভারতবর্ষটাই তো পরাধীন। শুধু কথাটা চট করে অনুধাবন করতে পারে না, বলে, ভারতবর্ষটা কি বললি? পরাধীন পরাধীন, গোরা সাহেবরা রাজা নয়? শুধু সবিস্ময়ে প্রশ্ন করে, ও মা, শোনো কথা, ওদের রাজ্য ওরা রাজা হবে না? বাহ, ওদের রাজ্য কি করে হবে? ওরা কি আমাদের এদেশের লোক? তা ওরা তো রাজার জাত। তাছাড়া ওরা সমুদ্রের ওপার থেকে এসে তোদের কত ভালো করছে। ভালো করছে না হাতি, অনেক লোকসানি করেছে বরং। আর মা বলেন যে যে যার নিজের দেশের মালিক হবে এই নিয়ম। যারা পরের দেশে সে লাভ করে সেখানে শেকড় গেড়ে বসেছে তাদের। শুধু অবাক হয়ে বলে, এই সব কথা বলে তোদের মা? তাহলে তো দেখছি মামি যা বলে মিথ্যে নয়, মাথারই দোষ। কিন্তু ওসব কথা বলতে নেই রে খোকা, সাহেবরাই তোদের বাপের অন্নদাতা। অন্নদাতা কথাটার সম্যক অর্থ বুঝতে না পেরেই বোধ করি সরল উত্তর দেয় অন্য পথে। মা তো সাহেবদের নিন্দে করেন না, শুধু বলেন সব ছেলেরই মনে এই চিন্তা নিয়ে মানুষ হওয়া দরকার, পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তা দেশটাই যাদের পরাধীন, তারা আর মাথা উঁচু করবে কি করে? শুধু হতাশ নিঃশ্বাস ফেলে বলে, কি জানি বাবা, ওসব কথার মর্ম বুঝি না। তোর মায়ের চিরদিনই চোটপাট কথা, উদ্ভুট্টে বিদঘুট্টে
চারটে চিন্তা। এত দেশ থাকতে কিনা সাহেব বাঙালি নিয়ে মাথা ঘামানো, কে রাজা কে প্রজা তার ভাবনা। আজন্ম পরাধীনতায় কাটল, স্বাধীন কাকে বলে তাই জানলাম না। তার মর্ম বুঝব কি ছাই? মানুষ পরাধীন হয় তাই জানি, দেশের আবার স্বাধীন পরাধীন। যাগ্গে মরুগ্গে ওসব কথা। তোর মা নাকি গুরু মশাইগিরি করতে চায় রে। সাধন সরল দুই ভাই একবার মুখ চাওয়াচাওয়ি করে, তারপর সরলই সহসা সবেগে বলে ওঠে, তা বল না দাদা, ভয়টা কি? মা তো বলেছেন লুকোচুরি মিথ্যে কথা, এর বাড়া পাপ নেই। তবে বাবাকে বলতে মানা, বাবা পাছে মাকে যেতে নিষেধ করেন। নিষেধ করলে তো মুশকিল, অথচ মাস্টার মশাই বলেছেন। শুধু চোখ কুচকে বলে, মাস্টার মশাই কে? বাহ, মাস্টার মশাই কি জানো না? ভবতোষ বাবু, বাবাকে যিনি। বুঝেছি বুঝেছি, তা সে না ব্রহ্মজ্ঞানী হয়ে গেছে? সাধন ভয়ে ভয়ে মাথা কাত করে। তার সঙ্গে বউ কথা কয়। সাধন ততোধিক নম্রতায় আর একবার মাথা কাত করে। ব্রহ্মজ্ঞানী হয়ে যাবার পরও তোদের বাড়িতে আসে সে? না, বাড়িতে আসেন না। সরল গম্ভীরভাবে বলে, বাবা তো তার মান রাখেননি, বাড়িতে ঢুকতে বারণ করেছেন। তাই মা বলেন, বেশ, আমি তার বাড়ি যাব। মাস্টার মশাই কত উপকারী। শুধু গালে হাত দিয়ে বলে, তোদের কথা শুনে আমি তাজ্জব হয়ে যাচ্ছি তরু। ইচ্ছে হচ্ছে গিয়ে দেখে আসি তোদের মার আর দুখানা হাত পা বেরিয়েছে কিনা। যা ত্রিভুবনে কেউ শোনেনি সেই সব ঘটনা ঘটাচ্ছে সে। কিন্তু এও বলি, এককালে মাস্টার উপকার করেছে বলে এখন জাত ধর্ম নষ্ট করার পরও কি দরকার তার কাছে যাবার? যে কথা মনে আনাও পাপ, হঠাৎ তেমনি একটা সন্দেহ দংশন করে ওঠে সদুকে। তাই এই প্রশ্ন। কিন্তু সাধন ততক্ষণে সদুত্তর দিয়েছে, পাঠশালা তো মাস্টার মশাই বানিয়েছে। বুড়ো বুড়ো গিন্নিরা অ আ ক খ শিখতে আসে। মাস্টার মশাই বলে, দিনভর গাল গল্প করে, তাস খেলে আর কোদল করে, নয়তো বা ঘুমিয়ে নষ্ট করার চাইতে কত ভালো কাজ লেখাপড়া শেখা। তাই সর্বমঙ্গলাতলায় দুপুরবেলায় ওই পাঠশালা খুলে দিয়েছে। তোমাদের মতন বড়রাও পড়তে আসে। শুধু একটা নিঃশ্বাস ফেলে বলে, হে জন্মে যদি কখনো মরি, তবে আবার তোদের ওই কলকাতায় জন্মাবো আর তোর মার স্কুলে পড়ব। তাই এখনই তো পড়তে পারবো, সেই একেবারে যখন চিতায় শোব। নে, ভাত কটা যে পাতে পড়েই আছে। খাচ্ছি বাবা, রাত দিন যা খাচ্ছি আর পেটে ধরছে না। তবে থাক, জোর করে খাস নে। সাধন সদুর সেই হঠাৎ স্থির হয়ে যাওয়া মুখটার দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে আস্তে বলে, পিসি, তুমি চলো না আমাদের সঙ্গে। আমি? শুধু হঠাৎ চড়ে উঠে বলে, আমি কলকাতায় যাই আর এই বুড়ো বুড়ি দুটো না খেয়ে মরুক। আহা, চিরকাল কি? দু একদিনের জন্যে বেড়াতে। থাক বাবা, তুই যেতে বললি এই ঢের। বেড়াতে আর এ জন্মে কোথাও যাচ্ছি না, যাব তো চিরকালের মতন সেই যমরাজার বাড়িতে। তবে বড় হয়েছিস তুই, চুপি চুপি একটা যদি কাজ করতে পারিস, কাউকে কিন্তু বলতে পাবি না। যে বলবে সে আমার মরা মুখ দেখবে। আহা, কি কাজ তাই বলো না। বলছি,
তোদের ওই বাগবাজারেই। তাই বলছি, ওখানের একটা বাসার ঠিকানায় একখানা চিঠি দেব, পৌঁছে দিতে পারবি? সাধন মহোৎসাহে বলে, কেন পারবো না, কত নম্বর বলো? লেখা আছে, দেব, কিন্তু শোন, কেউ যেন না জানতে পারে। জানতে না পারে? কেন বলো তো পিসি? পরে বলবো।